ট্রাভেল স্টাইল অ্যান্ড ফুড স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে অল্প বাজেটে কিভাবে আমরা সিলেট ভ্রমণ করব। চলুন বন্ধুরা, শুরু করি আমরা আমাদের ভ্রমণ যাত্রা। যাওয়ার সময় আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে কত সুন্দর চা বাগান, মানে এত মনোমুগ্ধকর সুন্দর জায়গা। সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটি সিএনজি সাধারণত লোকাল পাওয়া যায় না, যতদূর আমরা এখানে এসে জেনেছি। এখানে সিএনজিটা রিজার্ভ নিতে হয়, কিন্তু এখানে ভ্রমণ করার জন্য অনেক মানুষই পাওয়া যায়। তো তাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যদি আমরা একসাথে একটি সিএনজি বুক করে নিই তাহলে আমাদের খরচ কম পড়বে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে কিছু লোকেদের সাথে আমাদের পরিচয় হয়েছে। তো তাদের সাথে আমরা একত্রে একটি সিএনজি বুক করে নিয়েছি। তারপর আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথর। আমাদের বাজেট মাত্র ৩,৫০০ টাকা জনপ্রতি। এর মধ্যেই আমরা পুরো সিলেটটি ঘুরে দেখার চেষ্টা করব। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সাদা পাথরের। তো আপনারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু ট্রলার সেখানে অবস্থান করছে। আমাদেরকে সেই ট্রলারের মাধ্যমেই এই নদী, ছোট্ট নদী বলা যায়, এটি পাড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের লক্ষ্যে। ঢাকা থেকে আমরা রাতের বাসে সিলেটে আসার জন্য রওনা দিয়েছিলাম। আমরা সকাল ভোরবেলা সিলেট এসে পৌঁছেছি। আমরা এর মাঝে আমরা নাস্তা করে নিয়েছিলাম। যদিও আমরা শীতের মধ্যে এসেছিলাম, শীতের শেষের দিকে, তবুও সিলেটে আসার পর থেকে কেন জানি না শীত তুলনামূলক কম লাগছে। ওয়েদারটা নাতিশীতোষ্ণ বললেই চলে। আপনাদের কাছে কেমন হবে সে ব্যাপারটা যদিও আমি জানি না, প্রত্যেকটা মানুষের কাছে আলাদা আলাদা শীত বা গরমের অনুভূতি হতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা সবাই পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক নিয়ে আসাই ভালো। ট্রলারের ভ্রমণটি যদি আমরা শব্দটা স্কিপ করি, ট্রলারের যে শব্দটা, সেটা আমার কাছে খুবই বাজে লাগে। তো সেই জায়গাতে ট্রলারের শব্দটা যদি আমরা স্কিপ করি, ট্রলার ভ্রমণটা ভালোই ছিল। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ঘুরতে এসেছি, তো নেগেটিভ ভাইবগুলো একপাশে রেখে আমরা অবশ্যই এনজয় করব। দুপাশে যখন পানি দেখতে পাচ্ছিলাম, তারপর দুপাশে বড় বড় পাথর ধো ধো করছিল রোদে, তখন রোদ একদম উত্তপ্ত গরম, এত গরম লাগতেছিল বলার বাহিরে। নৌকা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু ট্রলার জিনিসটা ভালো ছিল, কিন্তু এর যে একটা বাজে শব্দ, এত সাউন্ড বিরক্তিকর। তো এতখানি জার্নি করার পর এই ট্রলারের শব্দটা কেন জানি আমার কাছে খুবই বিরক্তকর লাগছিল। আর তার ছাড়া রোদ, তখন একদম রোদের করা যে গরম ভাবটা, সেটার জন্য আমি একটু বিরক্ত ছিলাম। তবুও আমি এক্সাইটেড ছিলাম কখন আমি সাদা পাথরের এখানে পৌঁছাবো। তো ট্রলারে যেতে যেতে আমরা দেখছি প্রায় চলে এসেছি। অবশেষে আমাদের অপেক্ষার শেষ সমাপ্তি ঘটলো। আমরা সাদা পাথর এসে পৌঁছালাম, কিন্তু কেন জানি না সাদা পাথরে আমরা ল্যান্ড করার পরই দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড রোদে, মানে এত গরম লাগতেছিল। তাছাড়া পরা ছিলাম হচ্ছে শীতের পোশাক পরা ছিলাম, তার কারণে আমরা শীতের দিনেই তো রওনা দিয়েছি। তো এখানে আসার পর কেন জানি না এই রোদের কারণে, আর বালি ছিল, রোদ বালি দুইটা মিলে এত প্রচণ্ড পরিমাণে গরম। তো সেখানে এই জিনিসটা আমার কাছে যদিও খারাপ লেগেছে। তারপর যখন আমরা একটু সামনে গিয়ে দেখতে পাই হচ্ছে এই সাদা পাথরের মেন যে জায়গাটা, সেই জায়গাটায় গিয়ে আমরা পৌঁছাই। তো সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ কিভাবে হচ্ছে দুপাশের যে পানি এত স্বচ্ছ, মানে সিলেটের পানি, মানে আমি শুধুমাত্র মনে হয় সিলেট এসেছি এই পানিগুলোর জন্য, যেটা সত্যি কথা। মানে আমার কাছে এই পাথরের যে বিভিন্ন রং, তার উপরে যে স্বচ্ছ পানির নিচে পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, তো এই জিনিসটা আমার কাছে কেন জানি না খুবই ভালো লেগেছিল। আর এটার জন্যই শুধুমাত্র আমার সত্যি বলতে সিলেট আসা। তো আমি এখানে এসেই সাথে সাথে পানিতে নেমে যাই। পানিতে নামা যাওয়ার পর ব্যাপারটা হচ্ছিল পুরা বিপরীত। মানে আমি এতক্ষণ যে গরম 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 একটা কথা বলেই যাচ্ছিলাম, কেন জানি না পানিতে পা দেওয়ার সাথে সাথে এত শীতল পানি, মানে আমরা যখন ফ্রিজ থেকে বের করে যে একটা ঠান্ডা পানি ইউজ করি, তখন যেরকম শরীরের মধ্যে একটা ছ্যাদ করে ওঠে, মানে ওরকম বললেই চলে, এত ঠান্ডা ছিল।
অসাধারণ এক অনুভূতি আসার পর আমার মনে হচ্ছে যে আমাদের আশাটা সার্থক হয়েছে। এত কষ্ট করে এত দূর থেকে আমরা এই সাদা পাথর বা এই সিলেট ভ্রমণের উদ্দেশ্যে যে এসেছি, এখন এখানে আসার পর আমার মনে হচ্ছে আসলেই ব্যাপারটার মধ্যে যৌক্তিকতা আছে। তো আমার অনুভূতি থেকে আমি সবাইকে বলবো, আপনারা অবশ্যই সিলেট যদি এসে থাকেন বা আসেন, তো সাদা পাথর ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। যথেষ্ট সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা, অবশ্যই আপনারা সবাই আনন্দ পাবেন। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আপনারা যারা সিলেটের বাইরে থেকে এসেছেন, তারা আপনাদের ব্যাগ এবং লাগেজ অথবা আপনাদের বিশ্রামের জন্য একটি হোটেল বুক করে নিতে পারেন। আমরা নিয়েছিলাম। তো সেক্ষেত্রে শাহজালাল যে মাজারটি আছে, সে মাজারের আশেপাশে বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায় বিভিন্ন প্রাইজের। তো যার জন্য যেটা অ্যাফোর্ডেবল হয়, আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা নিয়ে নেবেন বা রুম বুক করে নেবেন। ঢাকার বিভিন্ন স্থান থেকে আপনারা সিলেটে আসার বিভিন্ন সুযোগ পাবেন, বাস অথবা ট্রেনে যে কোনোভাবে। এবং আপনারা যদি কম টাকা দিয়ে আসতে চান আমাদের মতন, তাহলে গড়ে আপনাদের প্রতিজনের জন্য খরচ হবে 500 থেকে 700 টাকা। আবার বলছি, নন এসি টিকিট, অর্থাৎ নন এসি বাস অথবা ট্রেন, যেটাই নিন না কেন। আমরা অফ পিক আওয়ারে এসেছিলাম, যার কারণে আমরা খুব অল্প মূল্যের মধ্যে দিয়ে খুব ভালো সার্ভিসের একটি হোটেল বুক করেছিলাম, যার পরিবেশটাও যথেষ্ট ভালো ছিল। মানে খুব বেশি ভালো বলবো না, আবার খুব খারাপও বলা যায় না, মোটামুটির মধ্যে ভালোই ছিল পরিবেশটা। আর সবাই যেটা প্রথমেই জিজ্ঞেস করে যে বাথরুমটা কেমন, হ্যাঁ আমাদের বাথরুমটা ওভারঅল ভালোই ছিল। তো সেক্ষেত্রে আমরা অল্প বাজেটের মধ্যে নাইট স্টে করার জন্য একটি স্বল্প মূল্যের মধ্যে ভালো একটা হোটেল বুক করে নিয়েছিলাম। তো আপনারাও আপনাদের সুবিধা মতো সেরকমভাবেই মানে খুঁজে একটু দেখে শুনে তারপর ভালো একটা হোটেল আপনাদের বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আমাদের আমরা যেই হোটেলটিতে উঠেছিলাম সেই হোটেলে আপনারা খোঁজ নিতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে ওনাদের নাম্বারটি আমরা দিয়ে দিলাম নামসহ, আপনারা চাইলে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব রাতারকুলের উদ্দেশ্যে। তো আমাদের যে সিএনজিটি রিজার্ভ করা ছিল, আমরা সেই সিএনজিতেই চলে যাব। আমাদের ভিডিওর মধ্যেই বলে রাখি, সত্যিকার অর্থে অনেস্টলি স্পিকিং, যে আসলে ক্যামেরাতে আসল সৌন্দর্য কখনোই ফুটে ওঠে না। আপনাদের এই সৌন্দর্যকে কাছ থেকে না দেখলে আসলে এটা কখনোই আপনারা বুঝতে পারবেন না যে সিলেট এত সুন্দর, এবং সিলেটে আপনি বেড়াতে আসলে এত ভালো অনুভূতি হবে। এতক্ষণ জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, রাতারকুল ঘাটে। এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমেই রাতারকুলের ঘোরার জন্য একটি নৌকা রিজার্ভ করতে হবে। এখানে নৌকা রিজার্ভ করার জন্য একটি অ্যামাউন্ট দিতে হয়, মোটামুটি ভালো বড়সড় একটা অ্যামাউন্ট। তো যদি যারা গ্রুপ নিয়ে ঘুরতে আসবে তাদের জন্য পার পারসন কম খরচেই ঘুরতে পারবে। যদি গ্রুপ না থাকে, একা বা 2 জন কি 3 জন নেয়, তাহলে খরচটা অনেক বেশি পড়ে যায়। এরপর আমরা নৌকা নিয়ে নিচ্ছি একটি রিজার্ভ করে। নৌকায় ওঠার পর আমার কাছে প্রথম দিকে তেমন একটা ভালো লাগতেছিল না, আসলে দুপাশে কেমন শুকনো শুকনো পাড়। তবে যখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম, মানে এত অমায়িক, বিশেষ করে যে ব্রিজের পরের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা এত মনোমুগ্ধকর ছিল। মানে পরিবেশটা তখন দেখা যাচ্ছে যে বিকেল বিকেল বাতাস হচ্ছিল, আমরা নৌকার জার্নি করতেছিলাম। নৌকার জার্নিটা আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তো সেই জায়গা থেকে এত মনোমুগ্ধকর লাগতেছিল আমার কাছে। আর সারাদিন মানে দৌড়ঝাঁপ করার পর একটা রিল্যাক্স পরিবেশ। আমি বলবো এখানে যে আসবে মোটামুটি সবার কাছেই ভালো লাগবে। আরও আমরা তো পিক অফ সিজনে এসেছিলাম, যার কারণে পানি একটু কম ছিল। আর যারা সিজনালে ঘুরতে আসবেন সে সময় পানি আরও বেশি থাকবে। যত বেশি পানি থাকে আমার মনে হয় যে এই জায়গাটা দেখতে আরও তত বেশি সুন্দর হয়ে ওঠে। এই জায়গার প্রথম বৈশিষ্ট্যই আমার মনে হচ্ছে যে পানি আর গাছ।
এখানে প্রত্যেকটি দৃশ্যই আমরা ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের বোঝার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর। আর এই এক ভিডিওর মধ্যে আমরা যে কয়টি স্পট ঘুরেছি, আমরা চেষ্টা করব প্রত্যেকটি স্পটের যতটুকু ভিডিও আমাদের পক্ষে ধারণ করা সম্ভব হয়েছে সেগুলো আপনাদেরকে জানানো, দেখানো। এই তো। যদি কারো ভাগ্যে বা সৌভাগ্যে মেলে, অনেক সময় বানর মামার সাথে দেখা হয়ে যেতে পারে। আমাদের এখানে আমার সৌভাগ্য হয়নি, যদিও আমার পাশের জন্য সৌভাগ্য হয়েছিল, সে বানর মামাকে দেখেছিল। আমি একটুর জন্য মিস করে ফেলি, তো আপনারাও দেখতে পারেন। বাংলাদেশি হইতো তাহলে আমাদের এখানে বা এই দেশে। এটা কি নৌকা পড়ে আছে কেন আপনার? এখানে নদীতে কি কুমির টুমির আছে, সাপ আছে, যুক্ত আছে? আপনারা চাইলে কিছু মাঝির সাথে কথা বলে জেনে নিতে পারেন তারা কে ভালো গান জানে। এখানে আমরা যখন মানে একটা নৌকায় উঠেছি, আমাদের সামনে কিছু দল ছিল, তাদের নৌকার যে মাঝি ছিল উনি গান গাইতেছিল। আমরা আমাদের নৌকায় বসে ওই মাঝির গানটা খুব এনজয় করতেছিলাম। এত সুন্দর কণ্ঠ ছিল, এত সুন্দর একটি জায়গার মধ্যে একদম র ভয়েসে যে গানটা, আমরা খুব আমরা তো দুজন ছিলাম, তো সেক্ষেত্রে দুজনেই আমরা খুব ভালো এনজয় করেছি। কালার দিতে একদম সব কালার দিতে।
বর্ষাকালে তো এদিকেও ইয়া থাকে, তাই না? হ্যাঁ। এই পরিবেশে যখন আমি তাকাই আমার কাছে মনে হচ্ছে যেন এই গাছগুলো প্রচুর, মানে প্রচুর বলতে অনেক দিন আগের, অনেক পুরনো। এর শিকড়গুলো এত বড় বড়, এত বিস্তার করা, তো পানির মাঝে মাঝে শিকড়গুলো কীভাবে যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। আর উপর দিয়ে দেখা যাচ্ছে ডালপালাগুলো ছড়ানো, একটা ছায়াও দিয়েছে পানির উপরে। তো সব মিলিয়ে একটু ঠান্ডা পরিবেশ, শীতল, একদম নিস্তব্ধ নিশ্চুপ, যেখানে জনমানবের কোনো চিহ্ন নেই, কোনো বাড়তি যানজটের কোনো শব্দ নেই। সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার কাছে এত ভালো লেগেছিল। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে জায়গাটা কতটা সুন্দর। শুনেছি এখানে মাঝির কাছ থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি, এখানে এসে নাকি অনেক ধরনের শুটিং হয়। শুটিং কয়েকটা স্পট আছে যেখানে মাঝিরা আমাদেরকে ড্রপ করেছিল ছবি তোলার জন্য। তো এখানে নামার পর দেখলাম অনেক ইয়াং ছেলে মেয়ে আছে বা অনেক বয়স্ক মানুষজনও আছে, যারা হচ্ছে যে শুটিং স্পটে নেমে তাদের ইচ্ছা মতো মনের মতো ছবি তুলছে। এখানে নেমে আমরাও কিছু মানে আছে এখানে কিছু, আপনারা চাইলে নিজেদের ক্যামেরা থেকেও ছবি তুলতে পারেন, ক্যামেরাম্যানও আছে, আপনারা চাইলে তাদেরও সহযোগিতা নিতে পারেন। তো এখান থেকে আমরা নিজের ক্যামেরার ছবি তুলে আসলে শান্তি পাচ্ছিলাম না। এত ভালো একটা পরিবেশে মনে হচ্ছিল যেন মোবাইলের ছবিগুলো মানে আমাদের পরিবেশটা ধারণ করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা একটি ক্যামেরাম্যানের থেকে সাহায্য নিয়ে আমরা কিছু ছবি ক্যাপচার করি।
কেন জানি না বারবার আমার এখান থেকে ফিরে যাওয়ার মন কিছুতেই মানতে ছিল না, কিন্তু তারপরও কিছু করার নেই, যেতে হবে। কথায় আছে, কবি বলেছিলেন, যেতে নাহি মনে চায় তবু যেতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের তো যেতে হবেই। তো আমাদেরকে এখন ফেরার উদ্দেশ্যে রওনা দিতে হবে, যাতে সন্ধ্যার আগে আগে এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হয়। আর এটা আমাদের জন্য সেফ হবে। পরিবেশটা যেহেতু খুবই নিস্তব্ধ নিরিবিলি, তো যেহেতু অপরিচিত এলাকা, সেক্ষেত্রে আমাদেরকে সন্ধ্যার আগেই ব্যাক করাটা সবথেকে ভালো হবে। তো সবার কাছে আমার অনুরোধ বা রিকমেন্ড রইল যে সবাই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগেই ব্যাক করতে। পরের দিন সকালে নাস্তা করে আমরা এখান থেকে সরাসরি চলে যাব জাফলং। জাফলংয়ে যাওয়ার জন্য আমাদের সেম কাজটি করা হয়েছে, একটি সিএনজি বুক করে নিয়েছি। শুধু জাফলং যাওয়ার জন্য না, সঠিক আমরা যে কয়টা স্পট আছে সিলেটে ঘুরতে, মানে সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে ঘুরে শেষ করতে পারি, তো সে কয়টা স্পট 6টা না 7টা স্পটের কথা ওরা আমাদেরকে বলল। তো সব স্পটগুলো ঘুরে নিয়ে আসবে আমাদেরকে। তো এভাবেই আসলে রিজার্ভ করতে হয় সিএনজি। এখানে দেখলাম একটা জিনিস, যে সিএনজি, তবে আমরা ঘুরতে ঘুরতে শুনেছিলাম যে বাসেও নাকি যাওয়া যায়। তো আপনারা যদি কেউ মানে পরিচিত থাকে বা ইনফরমেশন নিতে পারেন, তাহলে আপনারা ইনফরমেশন নিয়েও দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচটা আরেকটু কম পড়বে। থেকে জাফলং যাওয়ার রাস্তাটা মোটামুটি অনেকখানি বলা যায়, অনেক বড় একটা জার্নি। অনেকখানি যাওয়ার পর আমরা জাফলং এসে পৌঁছাই। এখানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করি। রেস্ট করতে করতে আমরা এখানে জানতে পারি যে জাফলংয়ের যে 0 পয়েন্ট, এই জায়গা থেকে আমাদেরকে আরেকটি জায়গায় যেতে পারবো, সেটা হচ্ছে জমিদার বাড়ি। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে একটি নৌকা ভাড়া করতে হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো আপনাদেরকে, আমরা প্রথম দিন যেখানে ঘুরতে গিয়েছিলাম সেটা হচ্ছে সিলেটের একদিকে, আর আজকে যেদিকে ঘুরতে যাচ্ছে অর্থাৎ জাফলং, সেটা হচ্ছে অন্যদিকে। প্রথম দিন যেদিকে ছিলাম আমরা অর্থাৎ হচ্ছে সাদা পাথর আর রাতারকুল, এটা সিলেটের এক সাইডে পড়েছে। আর এই জাফলং থেকে আজকে আমরা যে স্পটগুলো ঘুরবো, সেই স্পটগুলো হচ্ছে অন্যদিকে। তো যেতে যেতেই আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, আর সাথে থাকুন আমাদের। তো নৌকা থেকে যখন আমরা নামবো, সেখান থেকে আমাদেরকে অটোতে করে নিয়ে যাবে। এই নৌকা এবং অটো ওই একই ভাড়ার মধ্যে পড়বে, আর আলাদা করে আর অটো ভাড়া করতে হবে না। নৌকা থেকেই হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট থাকে যে অটোতে করে ঘুরে নিয়ে এনে আবার ওই একই নৌকায় আমাদেরকে ফেরত দিবে। তো আমরা চলে যাই হচ্ছে প্রথমে চা বাগানে গিয়ে আমরা ছবি তুলি, কিছুক্ষণ বিশ্রাম নিই, কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর সেখান থেকে আমরা কিছু চা পাতা কিনি।
তো ওইখান থেকে আমাদেরকে আবার অটোতে করে নিয়ে যাওয়া হয় জমিদার বাড়ি। জমিদার বাড়ি যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কেমন যেন একটা জায়গা, ওখানে দেখার মতো তেমন কিছুই নেই। যদি আপনারা চান সেখানে আমি রিকমেন্ড করবো আপনারা চাইলে স্কিপ করতে পারেন জমিদার বাড়িটা। তো সেখান থেকে আমরা আবার ব্যাক করি। ব্যাক করার পথে আমরা দেখতে পাই এখানে কিছু ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো সেখান থেকে কিছু শপিংও করে নেই নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য। ওইখান থেকে আবার আমরা যখন ফিরে আসি, ফিরে আসার পথে আমরা নৌকা থেকে কিছুক্ষণ নামি। এখানে মাঝ বরাবর কিছু পাথর উঁচু উঁচু আছে, সেখান থেকে ঝর্ণার মতো করে পানি পড়ছে। তো সেই পানি দেখে আমার খুব ইচ্ছে করে যে আমি পানিতে একটু নামবো। আমার ইচ্ছে ছিল সেখানে গোসল করার, যদিও সময় এবং সবার ইচ্ছা অনুযায়ী ইচ্ছার কারণে আমার সেখানে গোসল করা হয়নি। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন এখানে যাই। যাওয়ার পর যখন পানিতে আমরা নামি, পানির এত বেশি স্রোত ছিল, তো সেই জায়গা থেকে আমি আপনাদের সবাইকে সাবধান করব, আর যদি কোনো সাথে ছোট বাচ্চা থাকে তাদেরকে না নামার জন্য অনুরোধ করব। তো সেক্ষেত্রে আসলে সবাইকে সাবধানতার সাথে সেখানে যেতে হবে। আমরা যখন পানির মধ্যে নামছিলাম, পানির এত বেশি স্রোত ছিল যে আমরা নিজেরা কন্ট্রোল থাকতে পারছিলাম না, প্রায় মানে পড়ে যাই এরকম একটা অবস্থা। আর পানি এত বেশি ঠান্ডা। এখানে আরেকবার বলতে হয় যে ফ্রিজের একদম বরফ গলা যে পানিটা, সেটা যেমন বরফটা আমরা খুব বেশি সময় ধরে রাখতে পারি না, শরীর হাত মানে অবশ হয়ে আসে, তো সেরকমই অনেকটা বলা যায়। প্রচণ্ড ঠান্ডা ছিল পানি। আমাদের যে গরম অনুভূতি ছিল সেখানে নামার পর সেটা শীতে পরিণত হয়েছে, পা অবশ হয়ে যাচ্ছিল। আর স্রোতের কারণে, অতিরিক্ত স্রোতের কারণে, মানে শুধু স্রোত বলবো না, এখানে আমি অতিরিক্ত স্রোতই বলবো, যার কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না আর মুভ করতে পারতেছিলাম না। তারপর অনেক চেষ্টা করার পর, অনেক কষ্টের পর আমরা আমাদের গন্তব্যে যাই। ওইখানে গিয়ে আমরা কিছু ছবি তুলি। ছবি তোলার পর আমরা আবারও সেই একইভাবে খুব সাবধানতার সাথে আমরা ব্যাক করি। ব্যাক করে আমরা আবার এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আমাদের অন্য একটি স্পটে। আর পান থেকে আসলে পান কথাটা যেখান থেকে আসলো সেটা হচ্ছে যে এখানের মানুষজন, আমরা যেতে যেতে যেটা দেখলাম, অনেক পানের চাষ রয়েছে এখানের মানুষের। ব্যবসা নাকি পান আর সুপারিকে নিয়েই। এখানে পান চাষ হয় এবং সুপারি চাষ হয়। আর এখান থেকে এই পান সুপারি নাকি ইন্ডিয়াতেও এক্সপোর্ট করা হয়। এখানে আর একটা ছোট্ট আনন্দের কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এখানে যাওয়ার সময় যখন আমরা নাস্তা করতেছিলাম, যে দোকানটা থেকে আমরা খাবার কিনেছি সেই দোকানের সামনেই দেখি ছোট্ট একটা টিয়া পাখি। তার আসলে খুবই মিশুক ছিল টিয়া পাখিটা। যা খাবার দিচ্ছিলাম হাতে নিয়ে কিভাবে সুন্দর করে খাচ্ছে।
সেখান থেকে ব্যাক করার সময় আমরা দেখতে পাই এখানে কিছু লোক পান সাজাচ্ছে। তো এক্সাইটমেন্ট থেকে আমরা অটো থেকে নেমে সেই পানের কাছে যাই। বাসার লোকজনের কথা ভেবে মুরব্বি যারা আছে তাদের জন্য পান কেনার উদ্দেশ্যে, তো সেখান থেকে জেনে আপনারা চাইলেও তাদের কাছ থেকে পান কেনার চেষ্টা করতে পারেন, কেননা তারা কেন জানি পান বিক্রিও করতে চাচ্ছিল না সেভাবে, আর আমাদেরকে কোনো ছবি বা ভিডিও ধারণ করতে দিতে চাচ্ছিল না। তবুও তাদের আড়ালেই বললে চলে, অনুমতির বাইরে গিয়ে আমরা ভিডিও করি আর অল্প কিছু পানও কিনে আনি তাদের কাছ থেকে। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অথবা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জাফলংয়ে ঘোরাঘুরি শেষ করে আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি তামাবিল। তামাবিলে এখানে পাশেই রয়েছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। এখানে যদিও দেখার মতো তেমন কিছুই নেই, জাফলংয়ের পাশেই এটির অবস্থান।
আমরা এখানে খুব বেশি সময় নষ্ট না করে এখান থেকে চলে যাই শাপলা বিলে। শাপলা বিলে আসলে আমরা গিয়েছিলাম ভুল সময়। শাপলা বিলে সাধারণত যাওয়া উচিত সকালের দিকে। সকালের দিকটা গেলে সেখানে ফুটন্ত শাপলাগুলো দেখতে পাওয়া যায়। সেই দৃশ্যটা থাকে মানে খুবই সুন্দর একটা দৃশ্য হয়। আর সেখানে আরও কিছু নৌকা, রং বেরঙের কিছু নৌকা দেখা যায়। তো শাপলা ফুল আর নৌকার পানি সব কিছু মিলিয়ে একটি সুন্দর দৃশ্য এবং সুন্দর পরিবেশ অনুভব করা যেতে পারে। সেজন্য সকালের দিকে যাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়। পর আমরা যেতে যেতেই সামনে বাঁধে হচ্ছে লালাখাল। লালাখালেও আমার কাছে মনে হয়েছে তেমন কিছু দেখার নেই, সেজন্য আমরা সেখানেও খুব বেশি সময় পাস করি না। সেখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছিলাম আগুন পাহাড়। আগুন পাহাড়ে গিয়ে আমার আসলে অদ্ভুত লেগেছে ব্যাপারটা। আগুন পাহাড় যেতে যেতে মোটামুটি আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেকেই যেতে চাচ্ছিল, অনেকে যেতে চাচ্ছিল না, কারণ 2 দিন টানা ঘোরাঘুরি করার পর আমরা সবাই মোটামুটি টায়ার্ড। আর খাওয়া দাওয়ার কথা কি বলবো, খুবই অনিয়ম হয়েছে ঘোরাঘুরি পাল্লায় পড়ে। কারণ যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে খাওয়া দাওয়ার তেমন কোনো ভালো ব্যবস্থা আমার কাছে মনে হয়নি ছিল। আর যদি থেকেও থাকে সেই খাবারগুলো আসলে কতটা ভালো হবে সেই ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ ছিল। সেজন্য আমরা আসলে ঘোরাঘুরির চক্করে খাওয়া দাওয়া করিনি। আর অনেক বেশি সারাদিন জার্নি করার কারণে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সব শেষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে হ্যাঁ, আমরা আগুন পাহাড়ে যাব। তারপর যেই কথা সেই কাজ, আমরা আগুন পাহাড়ে চলে আসছি। তো আগুন পাহাড়ে আসার পরে আমি প্রথমে যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে মাটি থেকে সামান্য উঁচু যেই জায়গাটা কিছু একদম ফাঁকা, আর তার উঁচু জায়গাটাতে আগুন জ্বলছে। তো সত্যি বলতে এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি প্রথমে ভাবতেছিলাম কি রে ভাই, এখানে কি জিন টিন কিছু আছে নাকি। তারপর আমি জানতে পারলাম যে আসলে জিন না, মানে জিন বলতে তেমন কিছুই না। এটা হচ্ছে এমন একটা পাহাড় যেখানে হচ্ছে যে মাটির নিচে গ্যাস, যে গ্যাস থেকে আমরা আসলে গ্যাস সরবরাহ করে আমরা রান্না করি আর কি। আর আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে মাটির সাথে মানে কোনো শক্ত কিছু যে ঘর্ষণ করলেই সেখানে আগুন জ্বলে ওঠে। কোনো ম্যাচ বা দেশলাইটের বা কোনো ধরনের আগুন, এসব কোনো কিছুরই কোনো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র একটু কোনো শক্ত জাতীয় কিছু দিয়ে যখন এটা ঘর্ষণ করা হয় মাটির সাথে, সেখানেই আগুন জ্বলে ওঠে। তো এই ব্যাপারটা খুবই চমৎকার লেগেছে, খুব বিনোদনজনক একটা জিনিস। আগুন পাহাড় থেকে আমরা সরাসরি চলে যাই হচ্ছে শাহপরান মাজারে। আর শাহপরান মাজার ঘোরাঘুরি করার পর সেখান থেকে আমরা আমাদের যে গন্তব্য, যেখানে আমরা হোটেলে উঠেছিলাম শাহজালাল মাজার, সেই মাজারের কাছে আমরা পরবর্তীতে চলে যাই। আমরা আবারও কিছুক্ষণ শাহজালাল মাজার ঘুরে দেখি এবং কিছু কেনাকাটা করি।
প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তারপর আমরা চলে যাই হচ্ছে পানসি হোটেলে। আমরা এখানে এসে যা বুঝতে পেরেছি, পানসি হোটেলের যে খাবারগুলো সেটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার একটি খাবার ছিল। সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে সেই খাবারগুলো খুবই ভালো লেগেছিল আমার কাছে। আর সব শেষে রিকমেন্ডেড রইল হচ্ছে পানসির চা। সে চাটা দেখতে যেমন সুন্দর ছিল, তাদের যে সিস্টেম ছিল চাটা গুলিয়ে খাওয়ার, সে বিষয়টিও আমার কাছে ভালো লেগেছে। তো চাটা আসলেই ভালো ছিল। সিলেটে এসে পানসির চা আপনারা অবশ্যই ট্রাই করবেন।